গল্প হৃদয়হরণী পর্ব ২ তানিশা সুলতানা। জ্বলন্ত আগুন সব কিছুই পুড়িয়ে ফেলছে। সাদির ছবিটার সবটুকুই প্রায় পুড়ে গেছে, শুধু চোখ দুটো পুড়েনি। ওই অবধি আগুন এখনো পৌঁছায়নি। সোয়া সেই চোখের দিকে তাকিয়ে থাকে, তার মায়াবাজার চোখ দুটো। এই ছবিটা আঁকড়ে বেঁচে আছে সে। প্রতিদিন ছবিটা দেখতে থাকতো। ছবিতে কত শত চুমো খেয়েছে, বুকে জড়িয়ে ঘুমিয়েছে, আর আজকে চোখের সামনেই ছবিটা ছাই হয়ে যাচ্ছে। কলিজা কাঁপছে সোয়ার। সাদির শার্টটা পুড়ে ছাই হয়ে গেছে, চকলেট বক্সে এখনো আগুন জ্বলছে। সাদির চোখে যখন আগুন পৌঁছায়, সোয়া চিৎকার করে ওঠে, দুই হাতে চেপে ধরে জ্বলন্ত আগুনে। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে থাকে ছোঁয়া, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। কলিজা ফেটে যাচ্ছে তার। জীবন এত কঠিন কেন? ভালোবাসলে এত কষ্ট পেতে হয় কেন? ছোঁয়ার চিৎকারে নাজমা বেগমের কলিজা কেঁপে ওঠে। তিনি ছোঁয়ার রুমে দরজার সামনে দাঁড়িয়েছিলেন। মেয়েটা তার ভীষণ নাজুক স্বভাবের, একটু বেশিই চঞ্চল। কিন্তু আজকে কি হলো তার আদরের বাচ্চার? এরকম তো আগে কখনো হয়নি। আগে তো এমন করেনি। আজকে কি হলো? তিনি কল করে তার স্বামী সেলিমকে। সেলিম অফিসের কাজে ব্যস্ত, ফোন ধরতে পারে না। তাই কল করে সাদিকে। সাদি তার বড় ভাসুরের ছেলে। একই বিল্ডিংয়ের উপরে নিচে থাকে তারা। সাদিকে অনেক করে রিকোয়েস্ট করার পরেও তাদের সাথে থাকে না। ৫ তলায় সাদি থাকে আর ৪ তলায় ছোঁয়ারা। সেলিমের কাজের সূত্রে বই বাচ্চা নিয়ে ঢাকাতে থাকে ৩ বছর হলো। আর কাকতালীয়ভাবে সাদির ছোঁয়ার কলেজেই চাকরি হয়ে যায়। সাদি কলেজ থেকে বের হয়ে কলেজের পাশের কফি শপে ঢুকে কফি খাচ্ছিল। একটু ফাঁক পেলেই সে এখানে কফি খেতে চলে আসে। এই শপের কফি দারুণ লাগে তার। সবই কফির মগে ঠোঁট ছোঁয়াবে তখনই ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে কাকিমা নামটা দেখে কপালে ৩টে ভাঁজ পড়ে সাদির। বিরক্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। ছোঁয়ার যে সব বলে দিয়েছে বুঝে যায় সে। এবার কাকিমাকে কিছু কড়া কথা শোনানোর প্রস্তুতি নেয় সাদি। চোখ মুখ শক্ত করে কল রিসিভ করে। কিছু বলার জন্য মুখ খুলবে তখনই ভেসে আসে নাজমার কান্নার শব্দ। আব্বা কোথায় তুমি? আমার ছোঁয়ার কেমন করছে। তোমার চাচাকে ফোনে পাচ্ছি না। এক মুহূর্তের জন্য থমকে যায় সাদি। কি হয়েছে ছোঁয়ার? জিজ্ঞেস করতে গিয়েও গলায় কথা আটকে যায়। ফোনটা কেটে ওয়ালেট থেকে ১০০০ টাকার নোট বের করে কফির মগের নিচে রেখে তাড়াহুড়া করে বেরিয়ে যায় কফি শপ থেকে। ছোঁয়ার চিৎকার থেকে গেছে। স্থির হয়ে ফ্লোরে পড়ে গেছে সে। সাদি আসতেই নাজমা বেগমের কান্নার আওয়াজ বেড়ে যায়। রিল্যাক্স, কিচ্ছু হয়নি, আমি দেখছি। নাজমাকে সান্ত্বনা দিয়ে বলেই সাদি। তারপর পকেট থেকে এক্সট্রা চাবি বের করে দরজা লক খুলে। নাজমা বেগম মেয়ের অবস্থা দেখে
ডুকরে কেঁদে ওঠে। মেয়ের মাথাটা নিচের কোলে তুলে নেয়। দুই হাতে ফোসকা পড়ে যায়, চোখের পানি শুকিয়ে গেছে। সাদা কলেজের ড্রেসে ছাই লেগে আছে। কোমরের সামনে লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। সাদি মাথার হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। তার অর্ধেক পুড়ে যাওয়া চোখ দুটো দেখে চিনতে খুব বেশি সময় লাগেনি। চকলেট বক্স পুরোপুরি পড়েনি, এটা দেখেও সে চিনতে পেরেছে। কয়েক বছর আগে দিয়েছিল সোয়াকে, তখন তারা একসাথে থাকতো। পাগলামির মাত্রা এতটা ছাড়িয়েছে, এতটা আশা করেনি সাদি। এই মেয়েটা তার জন্য এত পাগল করে কবে হলো? কই, কখনো তো তাকে বিরক্ত করেনি। শুধু আশেপাশে মানুষদের থেকেই শুনে এসেছে সাদি। বুক চিরে দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে সাদির। এই শহরে আর নয়। নাজমা বেগম সাদির সাহায্যে সোয়াকে বিছানায় তোলে। সাদি শুধু একটু হাতটা ধরেছিল। সোয়ার হাতের দিকে এক পলক তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায় সাদি। ডাক্তারকে কল করে বেরিয়ে যায় এই বাড়ি থেকে। মাগরিবের আজানের সময় চোখ মেলে তাকায় সোয়া। মাথার উপরে সাদা দেওয়ালটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। অনুভব করতে পারে তার মাথায় কারো হাতের অস্তিত্ব। ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই দেখতে পায় বাবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে সোয়ার। হাত উঁচু করে বাবার হাতটা ধরতে যেতেই বুঝতে পারে তার হাতে ব্যান্ডেজ করা। ছোঁয়াকে নড়তে দেখে সেলিম মুচকি হেসে মেয়ের কপালে চুমো খায়। ভালো লাগছে মামুনি? আমি এক্ষুনি এই শহর ছাড়তে চাই বাবা। এখানে থাকবো না আমি। কারণ জানতে চায় না সেলিম। কারণ তিনি জানে হাজারবার জিজ্ঞেস করলেও তার মেয়ে কারণ বলবে না। মা, 15 দিন পরে তো আমরা এমনিতেই যাব। আমি এক্ষুনি যাব বাবা, এই মুহূর্তেই যাব। আর একটা ঘন্টাও এখানে থাকবো না আমি, চিৎকার করে বলে ওঠে সোয়া। চোখে পানি চলে এসেছে তার। সেলিম মেয়ের ব্যবহারে অবাক হয়। গলা উঁচু করে কথা বলার সাহস পায় না তার মেয়ে। আর আজকেও বাবার সামনে চিৎকার করছে। ভয় করছে তার মেয়েকে দেখে। তবুও শান্ত গলায় বলে, ঠিক আছে, এক্ষুনি যাবে তুমি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। সোয়া চোখ বন্ধ করে ফেলে। সেলিম চোখের পানি মুছিয়ে দেয়। নাজমা খাবার নিয়ে চলে আসে। সেলিম খাবারের প্লেট হাতে নিয়ে বলে ওঠে, খবরটা শেষ করো, তারপর যাব আমরা। সোয়া উঠে বসতে যায়, কিন্তু পারে না। নাজমা বেগম ধরে বসিয়ে দেয়। সেলিমের খাইয়ে দিতে থাকে। আর তখনই ফোন করে শিফাতকে। শিফাতের আসতে বেশি সময় লাগে না। নিজেদের গাড়ি থাকতে 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যায়। বাবা মায়ের থেকে বিদায় নিয়ে সোয়া গাড়িতে বসে পড়ে। হাত দিয়ে কিছুই ধরতে পারছে না সে। শিফাতও ওনাদের থেকে বিদায় নিয়ে রওনা হয়। সোয়া ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ
সিফাত গাড়ি থামিয়ে ফেলে। সোয়া বিরক্ত হয়ে তাকায় সিফাতের দিকে। কি হলো জিজু, থামলে কেন? সিফাত গাড়ির কাচ নামিয়ে ভালো করে দেখে বলে, ওইটা সাদি না? সোয়া চমকে তাকায়। সত্যি তো সাদি, ব্যাগ হাতে বাস স্ট্যান্ডে বসে আছে। বুক কেঁপে ওঠে সোয়ার। এই লোকটার মুখোমুখি হবে না বলে প্রিয় শহর ছাড়ছে, তবুও লোকটাকে দেখতে হলো। বনু 2 মিনিট বস, আমি জাস্ট যাব আর আসবো বলেই সিফাত চলে যায়। সাদির সামনে দাঁড়িয়ে বলে, তুই এখানে? সাদি সিফাতকে দেখে খুশি হলেও প্রকাশ করে না। ব্যাগ হাতে দাঁড়িয়ে যায়। বাড়ি ফিরছি। তোর গাড়ি কোথায়? বলতে বলতে গাড়ির দিকে চলে আসে। সিফাত সাদির পেছনে পেছনে আসে। আর প্রশ্ন করে লাভ হবে না, কারণ সাদি সবার জবাব দেবে না, তাই চুপচাপ থাকে। সাদি গাড়ির পেছনের দরজা খুলে বসে পড়ে। ছোঁয়াকে সে খেয়াল করেনি। চলবে। হৃদয়হরণী 3য় পর্ব। লেখিকা তানিশা সুলতানা। সাদি এক মনে ফোন দেখে যাচ্ছে। পাশে উসখুস করতে থাকা ছোঁয়াকে সে এখন পর্যন্ত খেয়াল করেনি। এদিকে ছোঁয়া অস্বস্তিতে ভুগছে। সাদির মুখোমুখি হবে না বলে শহর ছাড়ছে, তবুও মুখোমুখি হতে হলো। আমার ছোট্ট পেজটা ফলো দিলে কি আপনাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে? প্লিজ পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, ধন্যবাদ। বাই এনি চান্স তারা কি এক বাড়িতেই যাচ্ছে? ছোঁয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। গায়ের ওড়নাটাও শত্রুতা করল। ফট করে কাঁধ থেকে পড়ে গেল। মাথা চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে, মুখে চুল উড়ে এসে বিড়বিড় করছে। হাত অকেজো হয়ে যায়, হয় আর কি। হাত দিয়ে ওড়নাটাও উঠাতে পারছে না। পিঠের চুলকানি বেড়েই চলছে। নিজের উপর বিরক্ত হয় ছোঁয়া। বিড়বিড় করে নিজেকে কয়েকটা গালি দেয়, কিন্তু গালিতে কি আর চুলকানি কমে? ছোঁয়ার নাড়াচাড়া দেখে সাদি বুঝতে পারে তার পাশে কেউ আছে। সে ফোন থেকে দৃষ্টি সরিয়ে গাড়ির ভেতরটাকে লাইট জ্বালিয়ে দেয়। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। সাদি অবাক হয়েছে বেশ, তবে প্রকাশ করল না। চোখ ফিরিয়ে নিয়ে দীর্ঘ শ্বাস ফেলে আবারও ফোন হাতে নেয়। তার চতুর মস্তিষ্ক একটুকু বুঝতে পেরেছে যে ছোঁয়া তার জন্য শহর ছেড়েছে। ছোঁয়া পিটপিট করে চোখ খুলে দেখে সাদি আবারও ফোনে মগ্ন হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ছোঁয়া। বুকের ভেতর থেকে টিপ টিপ শব্দ বেরিয়ে আসছে। ঢোক চিপতে গিয়ে মনে পড়ে তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে জোরে জোরে শ্বাস টানতে থাকে। সিফাত ঘাড় বাঁকিয়ে ছোঁয়ার দিকে এক পলক তাকানোর চেষ্টা করে, বলে, আর উই ওকে বোন, পানি খাবে? পিঠ চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না। কখন পৌঁছাবো? ছোঁয়ার কণ্ঠে অস্বস্তি
এবং বিরক্তিতে ভরপুর। সিফাত পানির বোতলে নিয়ে সাদির কোলের মধ্যে ফেলে। ভুরু কুঁচকে সাদি তাকায় সিফাতের দিকে। সিপি, খুলে খাইয়ে দে একটু, হাত পুড়ছে ওর। সাদি বিরক্ত হয়, চোখ মুখ কুঁচকে ছোঁয়ার দিকে এগিয়ে বসে। ফোন রাখে পাশের সিটে। ছোঁয়ার হাত পা মৃদু কাঁপতে থাকে। লোকটার গা থেকে কড়া পারফিউমের গন্ধ আসছে। না তাকিয়েও বুঝতে পারে লোকটা তার খুব কাছে। গলা কাঁপছে ছোঁয়ার, পানি খাবে না বলায় সাহসটুকু পাচ্ছে না। জীবনের প্রথমবার লোকটার ঘ্রাণ কাছ থেকে নিতে পারল। এতটা কাছাকাছি প্রথমবার আসলো। লোকটা তো ছোঁয়ার কাছে আকাশের চাঁদ, যাকে সারা জীবন দূর থেকে দেখে গেছে। সামনে থেকে কখনো তাকানোর সাহস হয়ে ওঠেনি। হঠাৎ ছোঁয়ার অনুভব করে তার পরে যাওয়া ওড়নাটা আস্তে আস্তে তার শরীর থেকে চলে যাচ্ছে। চোখ দুটো বন্ধ করে ফেলে ছোঁয়া। হাত পায়ের কাঁপন বাড়তে থাকে। যখন তার বেহুশ হয়ে যাবে ছোঁয়া, সাদি ছোঁয়ার গলা পেঁচিয়ে দেয় ওড়নাটা। একটু টাচ করেনি ছোঁয়ার শরীরে। শুধুমাত্র 2 আঙ্গুল দিয়ে ঝুঁটি বাঁধা চুলগুলো তুলে চুলের নিচ দিয়ে ওড়না দিয়েছে, যাতে আবার না পড়ে যায়। ছোঁয়া এবার আস্তে আস্তে চোখ খুলে। সাদি ছিপি খুলে ছোঁয়ার মুখের সামনে ধরল। ছোঁয়া মাথা উঁচু করে হা করে। সাদি একটু পানি ঢেলে দেয়। আশ্চর্য, একদম ছোঁয়ার মুখের মাপে পানি ঢালেছে। একটুও কমও না, বেশিও না। 3-4 ঢোক খেয়ে ছোঁয়া আর হা করে না। এতে সাদি বুঝে যায় সে আর পানি খাবে না। তার ছিপি আটকে বোতল রেখে আবারও ফোন হাতে নেয়। সরে বসে না। ছোঁয়া একদমই দরজার সাথে লেগে বসে থাকে। তার কাঁপন এখনো কমেনি। স্বাভাবিক হতে পারছে না সে। নিজের উপর নিজেরই বিরক্ত হয় ছোঁয়ার। আশ্চর্য, এত কাঁপাকাঁপির কি আছে? কে উনি? ওনাকে দেখে কেন কাঁপবো? ছোঁয়ার চোখ দুটো ঘুরে ফিরে পাশে তাকাতে চাইছে। এত কাছ থেকে লোকটা দেখতে কেমন হবে? প্রশ্নটা মনের মধ্যে উকি দিয়ে ওঠে। বেসামাল মনটাকে শান্ত করতে ব্যস্ত ছোঁয়া। এই লোকটা মরীচিকা। তার প্রতি মায়া বাড়ানোর দুঃখ, অপমান আর অবহেলা ছাড়া কিছুই পাওয়া যাবে না। চোখ বন্ধ করতেই থাপ্পড়ের কথা মনে পড়ে ছোঁয়ার। চোখ মুখ শক্ত করতে গিয়ে পারে না, কারণ ছোঁয়ার চোখ পড়ে সাদির হাতের দিকে। লোমে আবৃত শক্তপোক্ত পুরুষলিয়া ফর্সা হাত। হাতের নখগুলো ধবধবে সাদা। লোকটার হাতে এত ঘন লোম, নিশ্চয় বুকের এরকম আকর্ষণীয় লোম আছে। নিজের ভাবনাতেই নিজেই লজ্জা পায় ছোঁয়া। গালগুলো লালা হয়ে ওঠে। বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছে। হাত দিয়ে কপালের ঘাম মুছতে গিয়ে হাতে ব্যথা পায়। দাঁতে দাঁত চেপে সহ্য করতে গিয়েও পারে না। আহ, শব্দ করে ওঠে। সাদি পাশে তাকায়। ছোঁয়ার কাণ্ডে বিরক্ত হয়ে তার মুখ থেকে এতক্ষণে একটা বুলি বের হয়, ইডিয়েট। মধুপুর পৌঁছাতে রাত 11টা বেজে যায়। জার্নিতে ছোঁয়ার ঘুম পায়, কিন্তু আশ্চর্য, আজকে ঘুম পায়নি। পাবে কি করে?
পাশেই যে ঘুম ওড়ানোর মেশিন বসে আছে। গাড়ি থামতেই সাদি নিজের ব্যাগ হাতে নেমে যায় এবং বাড়িতে ঢুকে যায়। খাওয়া শেষ, বাড়ির সামনে টিভি দেখতে বসেছে। এটা প্রতিদিনকার স্বভাব। খাওয়া শেষে সবাই একসাথে একটুখানি আড্ডা করে দিবে, টিভি দেখবে, তারপর ঘুমাতে যাবে। সাদি সদর দরজার দিকে ভেতরে ঢুকতেই সাদির চোখ পড়ে সাদির দিকে। সাবিনা খুশিতে কেঁপে ফেলে, দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে। আব্বা, হঠাৎ চলে আসলি যে? সাদি মায়ের চোখের পানি মুছিয়ে দেয়। মমতা বেগম হাত পান খাওয়া লাল দাঁতগুলো বের করে একটু হেসে বলল, দাদুভাই কাছে আয়, কতদিন দেখিনি রে তোরে। তিনি ঠিক মতো হাঁটাচলা করতে পারে না, না হলে নিজেই যেত। তুষার চৌধুরী ছেলের দিকে তাকিয়ে আছে, কথা বের হচ্ছে না মুখ থেকে। ছেলেটা বাড়ি থেকে যাওয়ার পরে একটা কল পর্যন্ত করেনি, কারো ফোনও তোলেনি। পরি এক দৌড়ে সাদির কাছে যায়। সাদি কোলে তুলে নেয় পরীকে এবং নিজের রুমে চলে যায়। সকলের হতাশ হয়। সিমি সকলের থমথমে মুখ দেখে বলে ওঠে, আমি ভাবছি ভাইয়াকে বিয়ে করিয়ে দাও। দুষ্টু মিষ্টি একটা বউ চলে আসলে সে ঠিক বদলে যাবে। সিমির কথায় হেসে ওঠে তুষার, এই না হলে আমার মা, একদম ঠিক বলছিস, কাল থেকেই মেয়ে দেখা শুরু করে দিব। তখনই এক দৌড়ে ভেতরে ঢুকে পড়ে ছোঁয়া। দৌড়ে এসে সাবিনাকে জাপটে ধরে, বড় মা আমি চলে এসেছি। সাবিনা ছোঁয়াকে জড়িয়ে হাত দুটো টেনে দেখতে থাকে। আহারে, সুন্দর নরম তুলতুলে হাড়টার কি অবস্থা। সিমি বোনের কাছে আসে। মুহূর্তেই বাড়ির পরিবেশ হাসি খুশি হয়ে যায়। ছোঁয়া মানেই অন্যরকম প্রশান্তি। সে তার কথায় সবাইকে হাসিয়ে ছেড়িয়েছে। এটাই তার স্বভাব। সকলের সাথে গল্প করার পরও ছোঁয়া চলে যায় নিজের রুমের দিকে। তার একটা রুম বারান্দা আছে, সেই রুমে চলে যায় সে। রুমে ঢুকে পা দিয়ে দরজা বন্ধ করে পেছনে ফেরতেই ছোঁয়া চিৎকার করে ওঠে, কারণ সাদির টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। শরীরে বিন্দু বিন্দু পানি জমে আছে। গাড়িতেই ভাবছিল বুকের লোমের কথা, আর এখনই তো তা দেখে ফেলল। ছোঁয়া চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। রুম থেকে বের হওয়া কথা ভুলে গেছে সে। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। চলবে।